সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা এর আগে রাজ্য 1 মান রাজ্য নিয়ে কথা বলেছিলাম। এখন রাজ্য 2 প্রতিষ্ঠা রাজ্য নিয়ে কথা বলবো। তো আমি আগে বলেছিলাম সুগঠিত নিউক্লিয়াস কথার অর্থ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, ডিএনএ এবং আরএনএ থাকবে। এই সুগঠিত নিউক্লিয়াস কথার অর্থ হচ্ছে এগুলা ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার পর্দাদের পরিধি থাকবে, প্লাস রাইবোসোম থাকবে এবং সকল অঙ্গাণু সুগঠিত অবস্থায় থাকবে। এবং যে কোনো রাজ্যের বৈশিষ্ট্য মনে রাখার জন্য মাস্ট বি তিনটি ট্রিক্স দিয়েছিলাম। সেটা হচ্ছে 1 নাম্বার মনে রাখবো তার গঠন প্রণালী বা গঠিত আকার, তার আকার বা আকৃতি কিরকম। 2 নম্বরটা হচ্ছে খাদ্য গ্রহণ প্রক্রিয়া এবং 3 নম্বরটা হচ্ছে বংশ বিস্তার বা বিভাজন প্রক্রিয়া। তো প্রতিষ্ঠা যেটা প্রথমে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। আমি প্রথমে বলেছিলাম সুগঠিত নিউক্লিয়াস না, তার ভিতরে এগুলো থাকবে। তো আপনি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রয়েছে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড রয়েছে, ডিএনএ এবং আরএনএ থাকবে, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার পর্দার পরিধি থাকবে, রাইবোসোম থাকবে না এবং সকল ধরনের অঙ্গাণু সুগঠিত অবস্থায় থাকবে। তার মানে আমরা এই প্রোটিস্ট রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এগুলো অন্তর্ভুক্ত করবো। 2 নম্বরটা হচ্ছে যে আমরা কি বলেছিলাম, তার গঠন প্রণালী শেষ, সুগঠিত নিউক্লিয়াস। আর 2 নম্বরটা হচ্ছে খাদ্য গ্রহণ প্রক্রিয়া। সে কিভাবে খাদ্য গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে তারা শোষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করতে হবে। 2 নম্বরটা আমাদের কমপ্লিট। 3 নম্বরটা হচ্ছে যে বংশ বিস্তার ও বিভাজন। সে বংশ বিস্তার কিভাবে করে? 2 নম্বর 2টা কথা রয়েছে, একটা হচ্ছে অজৈব প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে। কনজুগেশন প্রক্রিয়ার কথার অর্থ হচ্ছে যে গঠনগতভাবে ভিন্ন কিন্তু ইয়ার মাধ্যমে এক, সেটা হচ্ছে আমি এখন বুঝে বলছি। কনজুগেশন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তার বংশ বিস্তার ও বিভাজন প্রক্রিয়া। বিভাজন প্রক্রিয়া হচ্ছে অজৈব প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে ও কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে। কনজুগেশন প্রক্রিয়ার কথার অর্থ হচ্ছে যে জৈবনিকভাবে এক ভিন্ন বলতে এদের যে জীবন কার্যাবলী বা জীবন পদ্ধতি রয়েছে সেটা একেবারে ভিন্ন, কিন্তু গঠনগতভাবে এক দুটো ভিন্ন হলে গ্যামেটের মিলনের ফলে যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় যে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা কি করে, বংশ বিস্তার করে থাকে। উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম অ্যামিবা, তারা হচ্ছে এককোষী এবং বহুকোষী শৈবালগুলো। আশা করি আমরা তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা এইভাবেই যে কোনো জায়গাতেই এই 3টা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা কি যে কোনো রাশির বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে রাজ্য 2 প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছিলাম। এখন রাজ্য 3 সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি শুরুতেই বলেছিলাম তোমরা যদি যে কোনো রাজ্যের বৈশিষ্ট্য মনে রাখতে চাও তাহলে তোমাদেরকে 3টা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। 1 নম্বরটা হচ্ছে গঠন প্রণালী, গঠিত আকার অথবা আকৃতি। তো চলো দেখা যাক গঠন প্রণালী, গঠিত আকার বা আকৃতিটা কিরকম। এর গঠন প্রণালীর মধ্যে রয়েছে সুগঠিত নিউক্লিয়াস বৈশিষ্ট্য। সুগঠিত নিউক্লিয়াস বলতে এর ভিতরে এই সকল অঙ্গাণুগুলো সুগঠিত অবস্থায় থাকবে। আমি তার সঙ্গে দেখলাম মাইটোকন্ড্রিয়া, ডিএনএ এবং আরএনএ থাকবে। ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার পর্দায় আবৃত থাকবে, রাইবোসোম থাকবে না, সকল ধরনের অঙ্গাণু সুগঠিত অবস্থায় থাকবে। সন্দেহের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস বলতে এই সকল বৈশিষ্ট্য থাকবে। এর গঠন প্রণালীর মধ্যে আরেকটা বিষয় রয়েছে, এটা হচ্ছে কি এককোষী অথবা মাইসেলিয়াম। মাইসেলিয়াম কথার অর্থ হচ্ছে সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। মাইসেলিয়াম কথার অর্থ হচ্ছে যে সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত।
আর একটা হচ্ছে কাইটিন বস্তু, কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। কাইটিন বস্তুর কথার অর্থ হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ। নাইট্রোজেন ঘটিত পদার্থ। কোষ প্রাচীর কাইটিন ঘটিত দিয়ে গঠিত এবং এককোষীয় মাইসিলিয়াম সেলুলোসের মতো অংশ দিয়ে গঠিত এবং এদের মধ্যে কি নেই, কোনো ক্লোরোপ্লাস্ট নেই। তাদের গঠন প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলো পেলাম। তবে একমাত্র যে সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব এবং এর পাশাপাশি তোমাদেরকে এই কয়েকটা বৈশিষ্ট্য একটু মনে রাখতে হবে। এর পাশাপাশি আমরা 2 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম যে খাদ্য গ্রহণ প্রক্রিয়া। সে কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সে খাদ্য গ্রহণ করে থাকে। 3 নম্বরটা বলেছিলাম বংশ বিস্তার বা বিভাজন। সে বংশ বিস্তার বিভাজন কোন প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সে কি বিভাজন প্রক্রিয়া বা বংশ বিস্তার করে থাকে। উদাহরণ হিসেবে আমরা কি দেখেছিলাম? ইস্ট, পেনিসিলিন এবং মাশরুম। আমি আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে তোমরা যখন বই রিডিং করো তাহলে তোমরা সুন্দরভাবে, আমি আশা করি, বইটা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার রাজ্য 4 প্ল্যান্টিং এর কথা বলি। তো শুরুতে আমি রাজ্যটা তোমাদেরকে যদি বলি প্ল্যান্টিং। প্ল্যান্টিং দেখো তো, প্ল্যান্টিং কথার অর্থটা কি? একটা প্ল্যান্ট তুমি পাচ্ছ না? প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি বলো তো? প্ল্যান্ট মানে আমরা কি জানি যে গাছ বা গাছ জাতীয় চারা গাছ। প্ল্যান্ট কোথা থেকে? চারা গাছ, তাই না? বা গাছ। প্ল্যান্টের মধ্যে চারা গাছ, গাছ বা চারা গাছ। তার মানে তোমরা এখানে জানতে চাও যে এই রাজ্যটা হচ্ছে কি গাছ বা চারা গাছ, অর্থাৎ তোমরা যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের গাছপালা আমরা সকলেই দেখেছি, এই গাছপালা যে রাজ্যের অন্তর্ভুক্ত তাকে বলা যায় প্ল্যান্টেড। তো এবার আমরা এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেখবো। আমরা এই একই প্রণালীতে আগাবো। প্রথম তার হচ্ছে কি গঠন প্রণালী বা গঠিত আকার বা আকৃতি। গঠন প্রণালীটা কিরকম? আমরা গঠন প্রণালী প্রথমে সুগঠিত নিউক্লিয়াস দেখলো। সুগঠিত নিউক্লিয়াস কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, ডিএনএ এবং আরএনএ থাকবে, ক্রোমাটিন তন্তু নিউক্লিয়ার পরাদে আবৃত থাকবে, রাইবোসোম থাকবে না, সকল ধরনের অঙ্গাণুকে সুগঠিত অবস্থায় থাকবে। এগুলো তার কি মাছদের একটা বৈশিষ্ট্য। তোমরা এই বৈশিষ্ট্যগুলো সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে পেয়ে যাবা। এছাড়া তোমাদেরকে আরো একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, এর মধ্যে যে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। উন্নত টিস্যু তন্ত্র উন্নত টিস্যু তন্ত্র বলতে কি বোঝায়? দেখো, টিস্যু তন্ত্রের মধ্যে রয়েছে অনুন্নত টিস্যু তন্ত্র আবার উন্নত টিস্যু তন্ত্র। অনুন্নত টিস্যু তন্ত্র যারা কি উন্নত নয়, সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ টিস্যুর ভিতরে যে সেলগুলো রয়েছে, যে সেই সেলগুলো সুগঠিত অবস্থায় থাকে না। কিন্তু এদের ক্ষেত্রে কি থাকে যে উন্নত টিস্যু তন্ত্র থাকার কারণে এরা কি পানি সংবহন তন্ত্র করতে পারে। উন্নত টিস্যু তন্ত্র থাকার একটা উদ্দেশ্য হচ্ছে পানি সংবহন তন্ত্র করা। এবং এদের কি হয়? ভ্রূণ সৃষ্টি হয় এবং ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। ডিপ্লয়েড কথার অর্থ হচ্ছে টয়েস এন। ডিপ্লয়েড পর্যায়ে কখন শুরু হয়? আমরা সকলে জানি যে পিতা এবং মাতা, পিতা এবং কি মাতা। পিতার কাছ থেকে কত হ্যাপ্লয়েড ক্রোমোসোম থাকে, মাতার কাছে হ্যাপ্লয়েড। এই দুইটা মিলে যখন একত্রে হয় তখন সেটাকে ডিপ্লয়েড ক্রোমোসোম তৈরি হয়। তাহলে কি এদের দেহে কি ভ্রূণ সৃষ্টি হবে এবং কি ডিপ্লয়েড পর্যায় শুরু হবে। এই ডিপ্লয়েড ক্রোমোসোম থেকে কিন্তু পরবর্তীতে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। এবং এদের যৌনজন কি অ্যানাইসোগামাস। এই যৌনজন প্রক্রিয়া হচ্ছে কি অ্যানাইসোগামাস ধরে। এখন অ্যানাইসোগামাস যখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া অ্যানাইসোগামাস বলতে আপনি কি বোঝাচ্ছেন? দেখো, এই যৌনজন প্রক্রিয়াটা কিন্তু 3 ধরনের রয়েছে। একটা তোমার অ্যানাইসোগামাস, ওয়াগামাস রয়েছে এবং আরো একটা তোমার যৌনজন প্রক্রিয়া রয়েছে। তো অ্যানাইসোগামাস কথার অর্থ হচ্ছে যে আকার আকৃতি, অর্থাৎ যে দেখা যাচ্ছে যে আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট। পার্থক্য বলতে কি বোঝাচ্ছে? যেমন ভ্রূণ দেহ, ভ্রূণের মধ্যে রয়েছে স্ত্রী এবং কি পুরুষ ভ্রূণ। তো দেখো, স্ত্রী ভ্রূণ অথবা পুরুষ ভ্রূণ এদের দুইটার মধ্যে যখন একটা ছোট বড় হয়, হয় স্ত্রী ভ্রূণ ছোট হবে না হলে কি পুরুষ ভ্রূণ বড় হবে। আবার যদি তোমার স্ত্রী ভ্রূণ বড় হয় তাহলে পুরুষ ভ্রূণটা কি হবে? ছোট হবে। আবার পুরুষ ভ্রূণটা যদি ছোট হয় স্ত্রী ভ্রূণটা কি হবে? বড় হবে। এরকম একটা প্রক্রিয়া। এই জন্য বলছি অ্যানাইসোগামাস প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে যে স্ত্রী এবং পুরুষ এই দুইটা ভ্রূণের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে। এই পার্থক্যের কারণেই এদের মধ্যে কি হবে? যৌনজন প্রক্রিয়া হবে অ্যানাইসোগামাস। এই অ্যানাইসোগামাস সাধারণত উন্নত প্রক্রিয়ার মধ্যেই ঘটে। আচ্ছা, তারপরে দেখি বলছে যে আর কি করে, আমি আশা করি তোমরা অ্যানাইসোগামাস বিষয়টা বুঝতে পেরেছো। যেখানে কি যে আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট অর্থাৎ ভ্রূণের পার্থক্য তৈরি হবে। অর্থাৎ তোমার পুং ও স্ত্রী
ভ্রূণের পার্থক্য থাকবে। পুং এবং স্ত্রী ভ্রূণের মধ্যে কি থাকবে? পার্থক্য তৈরি হবে। এবং আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট, আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট। এখন তোমাদেরকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ বলতে কি বোঝাচ্ছে? দেখো, এই জননাঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে পুং জননাঙ্গ আর একটা তোমার কি স্ত্রী জননাঙ্গ। তো পুং জননাঙ্গকে বলা হয় থাকে, যেটা পুং জননাঙ্গ তাকে বলা হয় থাকে কি জানো? তাকে বলা হয় থাকে অ্যানথেরিডিয়াম। পুং জননাঙ্গ বলা থেকে অ্যানথেরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গ বলা হয় থাকে আর্কিগোনিয়াম। স্ত্রী জননাঙ্গে কি বলা হয়? আর্কিগোনিয়াম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, পুং জননাঙ্গকে অ্যানথেরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম। এরা সাধারণত কোন জননাঙ্গ বিশিষ্ট? স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট, যার কারণে এদেরকে কি থাকবে? আর্কিগোনিয়াম থাকবে। এরা সপুষ্পক। সপুষ্পক কথার অর্থ হচ্ছে যে এদের কি উৎপন্ন করবে? যে ফুল উৎপন্ন করবে বা পুষ্প উৎপন্ন করবে। সপুষ্পক কথা হচ্ছে যে ফুল তৈরি করবে, উৎপন্ন করবে, সপুষ্পক। আর এদের তাহলে আমরা কি জানলাম? গঠন প্রণালী সম্পর্কে জেনে নিলাম। এখন জানবো যে খাদ্য গ্রহণ প্রক্রিয়া। তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে? তারা স্মারক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে। এবং তাদের বংশ বিস্তারটা রয়েছে কোন প্রক্রিয়ার মাধ্যমে? যৌনচরণ এবং সেটা কি অ্যানাস্টোগামাস প্রক্রিয়ার মাধ্যমে। আমি আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম কোনটা বিষয় নিয়ে কথা বলেছিলাম? গঠন প্রণালী। গঠন প্রণালীর মধ্যে আমি বলেছিলাম কি সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। বেশি সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হয় তার মধ্যে কি এই বৈশিষ্ট্য থাকবে, যেমন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, মাইটোকন্ড্রিয়া আছে, ডিএনএ এবং আরএনএ থাকবে, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার পর্দায় আবৃত থাকবে, রাইবোসোম থাকবে না, সকল ধরনের অঙ্গাণু সুগঠিত অবস্থায় থাকবে। এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এর পাশাপাশি আরো কিছু বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে রয়েছে কি উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকবে, ভ্রূণ সৃষ্টি হবে, ডিপ্লয়েড পর্যায় শুরু হবে। আমি আশা করি তোমরা ডিপ্লয়েড পর্যায় এখান থেকে বুঝতে পেরেছো। এবং কি যৌন জীবন প্রক্রিয়াটা কি? তারপর রয়েছে খাদ্য গ্রহণ প্রক্রিয়া। খাদ্য গ্রহণ প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবং আরেকটা প্রক্রিয়া রয়েছে না, বংশ বিস্তার ও বিভাজন। সেটা কি করবে? যে যৌনচরণ প্রক্রিয়া বা অ্যানাস্টোগামাস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে। এবং আর কি বললাম, সাধারণত এরা কি হয়? স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট হয়ে থাকে। এরা সপুষ্পক। স্ত্রী জননাঙ্গ কথার অর্থই হচ্ছে যে যে তোমার হচ্ছে যে স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট মানে ভ্রূণটা ডিপ্লয়েড পর্যায়টা স্ত্রী জননাঙ্গের ভিতরেই হবে। তখন আমরা যে মায়ের ক্ষেত্রে বলি, আমরা কোথায় ছিলাম? আমাদের মায়ের গর্ভাশয়ের ভিতরে ছিলাম না? ঠিক সেরকম ভাবে এদেরও কি ভ্রূণটা কোথায় তৈরি হবে? স্ত্রী জননাঙ্গের ভিতরেই তৈরি হবে। এবং এরা কি সপুষ্পক অর্থাৎ ফুল উৎপন্ন করবে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে থাকবে। এবং এটার উদাহরণটা হচ্ছে সকল কি উদ্ভিদ, উদাহরণ হচ্ছে কি সকল গাছপালা, সকল গাছপালা, সকল গাছপালা। এছাড়া প্ল্যান্টটিকে আরো দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা তোমাকে হচ্ছে টেরিডোফাইটা। ব্রায়োফাইটার কথা হচ্ছে তাদের মধ্যে কি থাকবে না, তোমার হচ্ছে পানি সংবহন তন্ত্র নেই। ব্রায়োফাইটার কথা হচ্ছে সেটার মধ্যে পানি সংবহন তন্ত্র নেই। উদাহরণ হিসেবে বলতে রিক্সা। রিক্সা বলতে কোনটা বোঝো? যে তোমরা দেখবা যে আমাদের বাড়ির মানে বিশেষ করে চারপাশে যে বিভিন্ন ওয়ালের মধ্যে বা বিভিন্ন ইটের মধ্যে তখন হচ্ছে এক ধরনের ছত্রাক জন্মায়, যেগুলো মূলত এইরকম এক ধরনের ছত্রাক হয়ে থাকে আর কি। এইরকম নীল দ্বারা ইয়ে করে থাকে, এরকম কি ধরনের ছত্রাক হয়ে থাকে, যারা কি করে যে বাড়ির বিভিন্ন আঙ্গিনার মধ্যে জন্মায়। এই ছত্রাকগুলো কি করে যে একদম ইয়া প্রকৃতির, একদম তোমার হচ্ছে যে
মাটির সঙ্গে একদম লেগে থাকে, যার কারণে এদের কি থাকে না, পানি সংবহন তন্ত্র থাকে না। আর আহ, তোমার ট্রাকিওফাইটা কথা হচ্ছে বা টেরিডোফাইটা, এটা পানি সংবহন তন্ত্রে বিদ্যমান। তোমরা অনেকে ঢেঁকি শাক দেখেছো, বাংলাদেশে যেটা বলা হয়ে থাকে, আমাদের গ্রাম্য ভাষায় ঢেঁকি শাক বলা হয়ে থাকে। আমরা যখন গ্রামে ছিলাম তখন এই কথা শুনেছিলাম যে ঢেঁকি শাক দেখেছো, ওই ঢেঁকি শাক কিন্তু টেরিসের অন্তর্ভুক্ত। এদের মধ্যে কি থাকে, ফান বর্গীয় থাকে, এবং কি বলছে যে এদের যে পানি সংবহন তন্ত্র বিদ্যমান। এবং এরা তিন প্রকার, ফান বর্গীয়, নগ্নবীজী, একটা আবৃতবীজী। ফান বর্গীয় এবং নগ্নবীজী। নগ্নবীজী কথা অর্থ হচ্ছে বীজটা নগ্ন অবস্থায় থাকে। নগ্ন অবস্থায় থাকে বলতে এদিকে গর্ভাশয় থাকে না। আর এদের কি থাকে না, গর্ভাশয় নেই। এদের কি থাকে না, গর্ভাশয় নেই। আর আবৃতবীজী কথা অর্থ হচ্ছে গর্ভাশয় আছে, গর্ভাশয় আছে। নগ্ন বীজের কথার অর্থ হচ্ছে গর্ভাশয় নেই, বীজ কি নগ্ন অবস্থায় থাকে, বীজ নগ্ন থাকে। এবং আবৃত বীজী দ্বারা কি, গর্ভাশয় আছে এবং বীজ নগ্ন অবস্থায় থাকে না। এখন নগ্ন বীজের উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি, নগ্ন বীজের উদাহরণ রয়েছে সাইকাস। তোমরা যখন ইন্টারমিডিয়েট লাইফ পড়বা তখন তোমরা এটা বুঝতে পারবা যে নগ্ন বীজী এবং আবৃত বীজী নিয়ে একটা সুন্দর একটা অধ্যায় রয়েছে সেখানে। এবং একটা হচ্ছে ফান বর্গীয়। ফান বর্গীয় সম্পর্কে আমি তোমাদেরকে বলি যে ফান বর্গীয়, হ্যাঁ, ফানবর্গের নগ্নবীজ এবং আবৃতবীজী। তোমরা সাধারণত শুরুতে এটা জেনে রাখো যে ফানবর্গের নগ্নবীজ এবং আবৃতবীজী। নগ্নবীজ বলতে বীজ নগ্ন অবস্থায় থাকে, বা আবৃতবীজী বলতে কি থাকে না, এর মধ্যে কি গর্ভাশয় রয়েছে এবং কি হয়, ফল উৎপন্ন হয়। আমি আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাসটা। আর তোমরা সকলেই তোমার ক্লাসটা তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দেবে ইনশাল্লাহ। এবং তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো বা যদি সমস্যা হয় বা কোনো ওয়ার্ডসে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাদের কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমরা তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেবো ইনশাআল্লাহ।